আসসালামু আলাইকুম। আহ আমি ডক্টর জাকারিয়া বিন সাইদ। আমি আসলে আজকের প্রথম লেকচারটা শুরু করছি। আহ এই জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যারা আসলে একটা সাধারণ অধিকারের জন্য তাদের জীবনটা দিয়েছেন, যারা যে যে অবস্থা থেকে একটা আন্দোলনে ছিলেন এবং আমাদেরকে একটা বিপ্লব উপহার দিয়েছেন, এবং আমি সকল পুলিশ ভাই থেকে শুরু করে অন্যান্য সকল দলীয় কর্মী যারা আছেন, যারা আহত বা নিহত হয়েছেন, তাদের সবার জন্যই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন এবং আমাদের দেশকে আল্লাহ সামনে আগায় নেন। কেননা আমরা মনে করি আমাদের প্রতিটা মানুষেরই ভালো কাজ করার সুযোগ আছে। আমরা যদি ভালো হই, দেশ ভালো হবে। আমরা যদি ঠিক থাকি, দেশ ঠিক থাকবে। আমাদের প্রতিটা জায়গা থেকেই দেশের জন্য করার আছে, ছোট হোক বড় হোক। সো আমি এই ছবিটাকে বলি আমার দেখা আইকনিক ছবির একটা একটা আইকনিক ছবি। ঠিক তেমনি আজকের টপিকটা হলো রিভার্সাল অফ এন্টিকোয়াগুলেশন। তার কারণ আমরা এন্টিকোয়াগুলেন্ট সম্পর্কে জানা শুরু করি 2010-11 থেকে, স্পেশালি ফর ডোয়াক। দেখেন, এর আগে কিন্তু ওয়ারফারিন ছাড়া আমরা তেমন কিছু জানতাম না। সো এই ডোয়াক নিয়ে আমাদের চলাফেরা শুরু হয়, ডোয়াক নিয়ে আগ্রহ থাকে। আমরা ওয়ারফারিন ছেড়ে ডোয়াকে চলে যাই। একসময় একসময় ছিল নোয়াক, এখন ডোয়াক। সো এই ডোয়াক দেওয়ার পর কিছু সমস্যা শুরু হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এন্টিকোয়াগুলেন্ট ইনডিউসড মেজর ব্লিড। এইসব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি কি? তো এই জিনিসগুলাই আমি আসলে হাইলাইট করব। খুব স্মল স্কেলের একটা নলেজ শেয়ার করব, খুব এক্সটেন্সিভ কিছু নয়। দেখেন, যেই পেশেন্ট গুলা আসলে অ্যান্টিকোয়াগুলেন্ট পায়, তাদের ব্লিডিং ইভেন হয়, কারো মাইনর ব্লিড হয়, কারো মেজর ব্লিড হয়, কারো আবার ডিভাস্টেটিং কনসিকুয়েন্স হয়, মানে ফ্যাটাল ব্লিড। ঠিক আছে, ডিভাস্টেটিং কনসিকুয়েন্স মানে ফ্যাটাল ব্লিড। ভিটামিন কেটা হলো একটা ওল্ডেস্ট অ্যান্টিডট, স্পেশালি ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর রিলেটেড অ্যান্টিকোয়াগুলেন্ট, স্পেশালি কুমারিন। এবং যেগুলো লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয়, ওইগুলোর ক্ষেত্রে আমরা আসলে ইমিডিয়েট রিপ্লেসমেন্ট করি বাই ইউজিং প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। স্পেসিফিক এজেন্ট তো আছেই, ইদারুসিজুমাব বা ডেভিগেট্রান, যেটা টার্গেট করে কাজ করে, অ্যান্ডেক্সানেট আলফা, যেটা আসলে একটা ডিকয় মলিকুল। এগুলো রিসেন্টলি ডেভেলপ হচ্ছে এবং গাইডলাইনে এগুলো আসছে। এগুলো কিন্তু আপনারা জানেন না। দেখেন, সবকিছু আপনারা জানেন, কিন্তু আমি আসলে প্রতিটা জিনিসের এক্সটেন্সিভ কিছু বলবো না। তাহলে আমার পয়েন্ট অফ ডিসকাশনটা আজকে কি? আমরা এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি, যদি লাইফ থ্রেটেনিং বা ফ্যাটাল একটা ব্লিড হয় বা মেজর ব্লিড হয় অ্যাকর্ডিং টু আইএসটিএইচ গাইডলাইন, তাহলে ওই অ্যান্টিকোয়াগুলেন্ট পেশেন্ট গুলা আমরা কি করে রিভার্স করতে পারি? ঠিক আছে, এবং আমরা কি কি ম্যানেজমেন্ট কনসিডার করতে পারি? দেখেন, যে কোনো ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট ইনডিউস হেমারেজ যদি হয়, তাহলে আপনাকে আসলে পেশেন্টের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে এবং সিভিয়ারিটি অফ ব্লিডিং অ্যাসেস করে ফেলতে হবে। সিভিয়ারিটি অফ ব্লিডিং আপনি কোয়ালিটেটিভলি দেখবেন এবং কোয়ান্টিটেটিভলি দেখবেন। এবং পেশেন্টের অ্যাসেসমেন্টটা কেন প্রয়োজন? পেশেন্টের আগে থেকে কি কি কোমরবিড কন্ডিশন আছে, অর্থাৎ ডায়াবেটিস আছে কিনা, আনকন্ট্রোল ব্লাড প্রেশার আছে কিনা, আনকন্ট্রোল ব্লাড সুগার আছে কিনা, আগে থেকে কোনো প্লাটিলেটে মরফোলজিক্যাল বা কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার আছে কিনা, বা আগে থেকে কোনো ব্লিডিং ডিসঅর্ডার ছিল কিনা, লেবাইল রেনাল এন্ড লিভার ফাংশন আছে কিনা। এই জিনিসগুলো জানা কিন্তু আমাদের দায়িত্ব। এবং একই সময় এটা জানতে হবে সে যে অ্যান্টিকোয়াগুলেন্টটা পেয়েছে, এটা ঠিক কোন সময় পেয়েছে, কত ঘন্টা আগে থেকে। একটা কথা বলুন, বেশিরভাগ অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো নোয়াক অর ডোয়াক নামে আপনারা জানেন, সেগুলো কিন্তু আসলে যদি একটু ডিলেড প্রেজেন্টেশন হয়, ওভারডোজ হলে কখনো অ্যান্টিডট দেওয়ার প্রয়োজন হয় না, অনেক সময় লাগে না। কিন্তু এই জিনিসটা আমরা ভুলে যাই। আপনি যখন একটা কোয়াগুলোপ্যাথির কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করতে যাবেন, কতগুলা ইনভেস্টিগেশন তো আমরা দেই, যেমন রুটিন ইনভেস্টিগেশন গুলা তো আমরা সবকিছুই লিখছি, কিন্তু আমরা এই জিনিসগুলা খেয়াল করি না। প্রথ্রম্বিন টাইম, ইন্টারন্যাশনাল নর্মালাইজেশন রেশিও, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম অ্যান্ড ফিব্রিনোজেন। দেখেন, এই চারটা মার্কার
সারোগেট মার্কার আপনি ইনস্ট্যান্ট দিয়ে দিবেন। আমরা ব্লিডিং টাইম, ক্লটিং টাইম নিয়ে চিন্তা করি, অ্যাভয়েড দোজ। আপনি যদি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট এর সাথে এই 4টা পরীক্ষা দেন, ইনক্লুডিং রেনাল অ্যান্ড লিভার ফাংশন, দ্যাট উইল বি এনাফ। তাহলে অনেকে বলতে পারেন অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে নোয়াক বা ডোয়াক, এন্টিফ্যাক্টর 10A এসে দেখবেন না? হ্যাঁ, দেখা যায়, কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবল না। অতএব এটা দেখার কোনো কারণ নাই। তাহলে আর কিছু দেখা যায়, ডাইলুট থ্রম্বিন টাইম দেখা যায়। যদিও এই ফ্যাসিলিটিসটা সব সেন্টারে অ্যাভেলেবল না, কিন্তু আপনি যদি আপনার ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্টকে বলে থাকেন যে আমাকে ডাইলুট থ্রম্বিন টাইমটা দেখে দেন, যদি আপনার একটা ইমার্জেন্সি ল্যাব সার্ভিস থাকে, তাহলে কিন্তু আপনি একটা সারোগেট মার্কার দেখে নিতে পারবেন। দেখেন, এই জিনিসগুলাই আমার বলা যে এই জায়গাগুলো আসলে গ্রে জোন। এই জায়গাগুলো আমি আপনি জানি না। যদি আমি আপনি এই জায়গাগুলোকে একটু জানি, তাহলে আমি আপনি কিন্তু একটা বেটার সার্ভিস প্রোভাইড করতে পারি। আমি এবার চলে যাই আসলে সরাসরি কুমারিন ডেরিভেটিভে। দেখেন, ওয়ারফারিন কিন্তু একটা ওল্ড অ্যান্টিকোয়াগুলেন্ট, কিন্তু এটা ক্লাসিক্যাল। এই ড্রাগের প্রস এন্ড ক্রনস আপনি সব জানেন, এমন কিছু নাই যে আপনার জানা নাই। আমরা এই ড্রাগটা কোন জায়গাটায় এখন বেশি প্রেফার করি? যদি অ্যাকওয়ার্ড কোনো মানে অ্যাকওয়ার্ড, সরি, কনজেনাইটাল কোনো কোয়াগুলোপ্যাথি থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকওয়ার্ড কোয়াগুলোপ্যাথি থাকে, অথবা ভালভুলার হার্ট ডিজিজ, স্পেশালি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস অর মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ উইথ ভালভ রিপ্লেসমেন্ট যদি থাকে, মেকানিক্যাল ভালভ রিপ্লেসমেন্ট থাকে, সেসব জায়গায় আমরা ওয়ারফারিন প্রেফার করে থাকি। অথবা যদি দেখেন এলএ বা এলভি গ্রসলি ডাইলেটেড উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, সেখানেও আমরা ওয়ারফারিন প্রেফার করে থাকি। এবং আপনার নাম শুনবেন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, সেসব জায়গায় কিন্তু ওয়ারফারিন প্রেফারেবল, নাও ইট ইজ ডোয়াক চলে আসছে। তাহলে ওয়ারফারিন আসলে কিভাবে কাজ করে একটু দেখেন আপনি। একদম আমরা একদম ফার্স্ট ইয়ার থেকে জানি ওয়ারফারিন আসলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট 4টা ফ্যাক্টরের মাঝে কাজ করে, 2, 7, 9, তাই না? এই ভিটামিন কে, ওয়ারফারিন এই ফ্যাক্টর গুলাকে আসলে ইনহিবিট করে, আর ভিটামিন কে এই ফ্যাক্টর গুলাকে আসলে প্রমোট করে, তাই না? অর্থাৎ ভিটামিন কে স্টোরসটা যখন আপনি রেপ্লিশ করবেন, তখন আসলে কুমারিনের অ্যাক্টিভিটিটাকে সে কাউন্টার অ্যাক্ট করবে। এইটা আসলে কাজ শুরু করে 1 থেকে 2 ঘন্টা যদি আপনি আইভি দেন। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আইভি দেন, 1 থেকে 2 ঘন্টায় কাজ করবে, এবং ম্যাক্সিমাম হিট থাকবে 4 থেকে 6 ঘন্টা। অতএব ভিটামিন কে দিয়ে আপনি মেজর ইন্টারক্রেনিয়াল ব্লিডিং লঙ্গার টার্মে ম্যানেজমেন্ট করতে পারবেন না। ক্লিয়ার? দেখেন, ডোজিং আর অ্যাডমিনিস্ট্রেশন যদি বলেন, যে আসলে ভিকে অ্যাসোসিয়েটেড যত কোয়াগুলোপ্যাথি আছে, যদি মাইনর ব্লিড হয়, আমার কথাটা শুনে, যদি মাইনর ব্লিড হয় ওরাল ডোজ দেন। কিন্তু এটা কিভাবে বুঝবেন? একটা হলো পেশেন্টের জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, অ্যামাউন্ট অফ ব্লাড লস, অ্যান্ড প্রথমবিন টাইম অর আয়এনআর। প্রথমবিন টাইম অর আয়এনআর, যেই পেশেন্টের আয়এনআর 8-এর বেশি, যেই পেশেন্টের আয়এনআর 8-এর বেশি, আইএসটিএইচ গাইডলাইন অনুযায়ী 6-এর বেশি, তারা কিন্তু আসলে আইভি ভিটামিন কে পাওয়ার যোগ্য। তাকে ওরাল দিবেন না। আবারও বলছি, তাকে ওরাল দিবেন না। ইভেন মাইনর ব্লিডিং উইথ আইএনআর মোর দেন 5, রিকমেন্ডেশন আইভি দেয়ার, ওরাল দেয়ার না। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে জানাবেন, জায়গাগুলো কিন্তু কন্ট্রোভার্সি আছে এখানে। যখন আপনার আর্জেন্ট রিভার্সাল অফ অ্যান্টিকোয়াগুলেশন ইজ নিডেড, ভিটামিন কে শুড বি স্টার্টেড আইভি। এখানে কোনো দ্বিমত করবেন না। যেহেতু এটার হাফ লাইফ 4 থেকে 6 ঘন্টা, এটা আসলে যদি আপনি দেন 24 আওয়ার্স টু 48 আওয়ার্স ম্যাক্সিমাম, এবং এটা আসলে 6 to 8 আওয়ারলি দেওয়া উচিত, 6 to 8 আওয়ারলি দেওয়া উচিত। ঠিক আছে? এবং এটা কতক্ষণের মাঝে দিতে হবে? ওভার 30 মিনিটস। ওভার 30 মিনিটস, এটা দেরি করে দিবেন না, এটা দেরি করে দিবেন না। ক্লিয়ার? আচ্ছা, দেখেন, আমি বুঝি আয়নার 5-এর নিচ থাকলে দরকার নাই, কিন্তু আয়নার 5 থেকে 10 থাকলে ওরাল রিকমেন্ডেশন আছে। কিন্তু এখানে মনে রাখতে হবে,
এখানে মাইনর ব্লিড আছে না মেজর ব্লিড আছে। ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর অনেক রডিন্টিসাইড পয়জনিং হয়। রডিন্টিসাইড পয়জনিং এ যখন এরকম কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে হাই ডোজে ভিটামিন কে দিতে হয়। এটা হয়তো আমাদের অনেকের জানা নাই। সো এটা একটু মাথায় রাখবেন। আর অবশ্যই আয়নার চেক করবেন, কারণ আমার ওভার কারেকশন হচ্ছে কিনা। যদি ওভার কারেকশন হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে ক্লট করতে পারে। এটা মাথায় রাখবেন। আর একই সাথে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয় যদি আইভি খুব কুইকলি দেন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, চ্যাট বক্সে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু প্রশ্ন ওয়েলকাম করি। ওকে ডক্টর জাকারি, আপনি কন্টিনিউ করতে থাকেন। দেখেন, এইটার জন্য আমরা আসলে বসে থাকি যে একটা ওয়ারফারিন ইনডিউস ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হলে আসলে আমরা কিভাবে ম্যানেজ করবো, তাই না? এটা আমাদের আসলে একটা পরীক্ষার জন্য পেইড কোশ্চেন, অস্কি বা আইইউর জন্য একটা পেইড সিনারিও। দেখেন, ওয়ারফারিন ইনডিউস ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ মানে কি? যে কোনো ক্যাভিটিতে যদি ব্লিডিং হয়, যে কোনো ক্যাভিটি, এটা প্লুরাল ক্যাভিটি হতে পারে, পেরিকার্ডিয়াল ক্যাভিটি হতে পারে, পেরিটোনিয়াল ক্যাভিটি হতে পারে, ঠিক আছে? এটা মাসেলসে যদি হেমাটোমা হয়, জয়েন্টে যদি হয়, ক্রেনিয়াম বা ভল্টের ভিতরে যদি হয়, তাহলে দেখেন আসলে কিভাবে ম্যানেজ করবেন। আপনি ইনস্ট্যান্ট পেশেন্টকে আগে রিসাসিটেট করতে হবে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করতে হবে, ফ্লুইড আগে দিবেন। আপনি ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং এ পাঠাই দিবেন, আইএনআর, প্রথম মিন টাইম, ফিব্রিনোজেন, প্লাকেলেট কাউন্ট দিয়েই সাথে সাথে ভিটামিন কে 10 মিলিগ্রাম আইভি স্টেট দিবেন। এইটা মাস্ট। খেয়াল রাখবেন লাস্ট ডোজ অফ ওয়ারফেরিন কতটার সময় পেয়েছে, কত মিলিগ্রাম পেয়েছে, এবং তার হিমোগ্লোবিন ফিজিক্যালি কম কিনা। এবং চেষ্টা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাট লিস্ট 2 ইউনিট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা স্টেট দিতে। 1 ইউনিট দিয়ে কোনো লাভ হবে না। যদি ফ্যাসিলিটিস থাকে, অর্থাৎ যেহেতু ইন্টারক্রেনিয়াল হেমোরেজ, ফ্যাটাল বা মেজর ব্লিড, গো ফর প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। আপনার যদি একটা ইমার্জেন্সি ট্রান্সফিউশন মেডিসিন সাপোর্ট থাকে ল্যাবে, তাহলে কিন্তু তারা প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট তৈরি করে দিতে পারে। এই প্রোথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট দেওয়ার একটা নিয়ম আছে কিন্তু ভাই। দেখেন, যদি আয়নার 4-এর নিচে থাকে, মেজর ব্লিড হয়েছে, আমি আবারও বলছি, আয়নার 4-এর নিচে মেজর ব্লিড হয়েছে, 25 ইউনিট পার কেজি আইভি দিতে হবে। ম্যাক্সিমাম 1500 ml দিতে পারবেন আর যদি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেন। আর যদি প্রথমিন কমপ্লেক্স কনসেন্ট্রেট দেন, সেটা আসলে ম্যাক্সিমাম 600 থেকে 1000 দিতে পারবেন, তবে 2000-এর বেশি যাওয়া যাবে না। এবং একই সাথে 50, ম্যাক্সিমাম যদি আয়নার 4-এর বেশি থাকে, 50 ইউনিট পার কেজি আইপি দিতে পারবেন। এবং আপনার একটা ইনফিউশন পাম্প থাকতে হবে, এবং ইনফিউশন রেটটা হবে 10 ml/মিনিট। 10 ml/মিনিট। আমি আবারও বলছি, প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট র্যাপিড ইনফিউশন দিবেন না। এগুলা বিভিন্ন জায়গায় ক্লট তৈরি করে। এই ক্লট গুলা লম্বা সময় থাকে যখন প্যারাডক্সিকাল থ্রম্বোএমবোলিক ইভেন্ট হয়। আবারও বলছি, প্যারাডক্সিকাল থ্রম্বো এম্বোলিক ইভেন্ট হয়। যদি দেখেন এই পেশেন্টকে মানে মেজর ইন্টারক্রেনিয়াল ব্লিড, আপনার ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি করতে হবে ইমিডিয়েটলি। আগে পিসিসি এর ভিটামিন কে দিয়ে নিবেন, ব্লাড প্রেশার স্টেবল করবেন, ব্লাড সুগার স্টেবল করবেন, তাড়াতাড়ি সার্জারির জন্য পাঠাবেন। যদি দেখেন পিসিসি পাচ্ছেন না, গো ফর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কিন্তু 1 ইউনিট দিয়ে কিচ্ছু হবে না, মিনিমাম 2 ইউনিট, ম্যাক্সিমাম 4 to 6 ইউনিট লাগে। তারপর তো আপনি আয়নার চেক করবেন, পরবর্তীতে আরো কনসিডার করবেন, কিন্তু ইনিশিয়াল স্টেপটা হবে এটাই। ক্লিয়ার? এবং যখন আপনি ডক্টর ফ্রেশ, জাকারিয়া, দুটা কোশ্চেন আছে আর মাঝে, একটু নিব নাকি আমি? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি স্যার। একটা কোশ্চেন হচ্ছে যে আইএনআর আপনি কতদিন পর পর করবেন, বা মানে কতদিন পর পর আইএনআর চেক করব? আচ্ছা, আমি আসলে এই জিনিসটা বলছি। দেখেন, যখন আপনি অ্যাকিউট কন্ডিশন ম্যানেজমেন্ট করবেন, তখন আসলে আয়নার দেখা উচিত দুই। প্রথম স্টেপটা হবে ইনস্ট্যান্ট বেজলাইন, তারপর এটা 2 ঘন্টা পর, তারপর একটা 6 ঘন্টা পর, তারপর একটা 12 ঘন্টা পর, তারপরটা 24 ঘন্টা। ক্লিয়ার? আপনার আয়নার যখন কমে আসলো,
আপনার আয়নার কমে আসলো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়ার পর বা প্রথমিং কমপ্লেক্স কনসেন্ট্রেট দেওয়ার পর, এটা যদি দেখেন 2 এর নিচে আসছে, তাহলে এখানে একটা বলা হয়, এটা আসলে গাইডলাইন টু গাইডলাইন ভ্যারি করে। কেউ বলে 24 থেকে 48 ঘন্টা পর পর প্রথম 7 দিন, তারপর যদি আয়নার স্টেবল থাকে 2 থেকে 3-এর মাঝে, তারপর আপনি পরবর্তীতে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারেন। এবং সেক্ষেত্রে খুব ফ্রিকুয়েন্ট ইন্টারভেলে দেখতে হবে ফর নেক্সট 7 ডেজ। আমাদের দেশে তো এটা পসিবল না, এই জন্য আমরা একটু গ্যাপ দিয়ে দেখি, 7 দিন পর পর দেখি। আসলে 7 দিন পর পর দেখার কোনো নিয়ম নাই, এটা হলো লেস ফ্রিকুয়েন্টলি আনটিল স্টেবিলাইজেশন অফ আইএনআর অ্যান্ড ইনিশিয়েশন অফ অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা ভেরি করে, এটা স্পেসিফিক প্রোটোকল বলা খুব কঠিন যে এটা কখন কি করবেন। এটা আয়নার উপর নির্ভর করবে, আপনার অ্যামাউন্ট অফ ব্লিডের উপর নির্ভর করবে, আর যে কারণে অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছিলেন সেই ডিজিজের পার্সপেক্টিভের উপর নির্ভর করবে। কেননা আমরা এমন একটা প্রোফর্মাতে লেখাপড়া করি যে এটা 7 দিন পর দেখতে হবে, এটা 5 দিন পর দেখতে হবে। নো, ইট ডিপেন্ডস আপন দা কমপ্লিকেশন, ডিজিজ পার্সি, সিভিয়ারিটি অফ ব্লিড এন্ড স্টেবিলাইজেশন অফ আয়নার। শব্দটা বলা আছে less more frequently up to 7 days, if possible every day 12 hourly for next 7 days until stabilization of INR according to disease target. Sir, হ্যাঁ, second. আসলে এটা আপনি যে পয়েন্টটা বলছেন, আসলে আমরা এইভাবে প্র্যাকটিস অনেকটা হয়ে, যেমন আমরা ম্যাথোট্রেক্সের যেমন দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য ড্রাগ বা যেভাবে ফলো আপ করার কথা বলা হয়, এত মেথডিক্যালি আসলে আমরা তো করি না। একটা এমটিএক্স দিলে আগে থেকে যে ওয়ার্কআপের কথা বলে মানে যেভাবে ফলো আপ, এটা আসলে আমরা অনেকে মিস করি। আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে, এন্টি কোয়াগুলেন্ট আর ড্রাগ না পেলে আইনার রোল আছে কিনা, মানে আই মিন রুটিনলি পিটি উইথ আইনার করা লাগবে কিনা। আচ্ছা, অ্যান্টিকোয়াগুলেন্ট যদি না পায় তাহলে তো আয়নার করার কোনো কারণ নাই স্যার, এটাই। কোনো ওকে, কারণ নাই আপনি স্যার। কন্টিনিউ করেন। ওকে, আপনি কন্টিনিউ করেন। দেখেন, এবার আরেকটা জিনিস বলি যে এই জিনিসটার সাথেও কিন্তু আমরা কম বেশি পরিচিত, সেটা হলো প্রোটামিন। আমরা বইপত্রে অনেক পড়ছি, আসলে আমরা প্রোটামিন কয়জনই বা ইউজ করছি? আমি আমার জীবনে মাত্র একবার প্রোটামিন সালফেট ইউজ করছি মাত্র। মানে যারা কার্ডিও থোরাসিক সার্জন তারা রেগুলার ইউজ করেন, কার্ডিওলজিস্টরাও খুব একটা ইউজ করেন না। সো প্রোটামিন, সরি সরি স্যার, গ্লুটামিন আসলে কিভাবে কাজ করে? এটা আসলে থ্রম্বিন ইনহিবিটর, কার মাধ্যমে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে। তাহলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10টাকে ইনহিবিট করে কে? আমরা যদি বলি যেটা আমরা কমনলি ইউজ করি, হেপারিন অ্যান্ড লো মলিকুলার ওয়েট হেপারিন। আসলে প্রোটামিনটা আনফ্র্যাকশনেটেড হেপারিন বা প্লেন হেপারিনের একটা রিভার্সাল এজেন্ট, আর এটা তৈরি হয় ফিশ স্পার্ম থেকে। ঠিক আছে, এটা আমরা জানতাম না, আমি পড়ালেখা করে জানলাম, আমার কাছে মনে হচ্ছে একটা নতুন তথ্য। এটা আসলে কার সাথে বাইন্ড করে? প্রোটামিনটা আসলে পলিক্যাটায়নিক, অর্থাৎ এটা একটা পজিটিভ পোল থাকে, একটা নেগেটিভ পোল থাকে। সো এটা দুই দিকে মুভ করতে পারে। হেপারিন কিন্তু একটা নেগেটিভলি চার্জ মলিকুল, যার ফলে ঠাস করে বাইন্ড করে ফেলে। যখন সে হেপারিনের সাথে বাইন্ড করে ফেলে, তখন সে যেটা কি করে, সেটা এন্টিথ্রম্বিনটাকে বাইন্ডিং সাইট থেকে ডিসপ্লেস করে দেয়, যার ফলে আনফ্র্যাকশনেটেড হেপারিনের একটা ইনঅ্যাক্টিভ সল্ট তৈরি করে। দিস ইজ দ্য মেকানিজম অফ protamine ND-TOT regarding reversal of heparin. দেখেন, আমরা অনেক সময় কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিনের ক্ষেত্রে এটা ইউজ করে থাকি, কেননা আসলে আমাদের অন্য কিছু অ্যাভেলেবল না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আসলে হেপারিনের ক্ষেত্রে যেরকম ফুললি রিভাইস মানে রিভার্স করতে পারে, ফ্যাক্টর 10 রিলেটেড যাদের অ্যাক্টিভিটি আছে পুরাটা পারে না। যেমন এনক্সাপারিনের ক্ষেত্রে 50 to 60% তারা পান, কেননা এটার মেকানিজমটা একটু ডিফারেন্ট। ক্লিয়ার? দেখেন যে আসলে প্রোটামিনটা আমাদের দিতে হয় আইভি ইনফিউশন হিসেবে, এবং এটা কখনোই 50 মিলিগ্রামের বেশি দিবেন না। আবারও বলছি, 50 মিলিগ্রামের বেশি দিবেন না। কিন্তু এখানে একটা কথা আছে, ধরেন আনফ্র্যাকশনেটেড হেপারিনের হাফ লাইফ কত? বেশি না, 40 থেকে 60 মিনিট। অতএব যদি একটু ওভারডোজও হয়, যদি মেজর ব্লিড না থাকে, দরকার নাই। লো মলিকুলার ওয়েট হেপারিনের হাফ লাইফ কত? 12 আওয়ার।
অতএব এইটার ডিউরেশন পার হয়ে গেছে, এখন দিয়ে কিন্তু আসলে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? যদি আপনি কোনো ইমার্জেন্সি ফেস করেন, যেরকম কার্ডিওথোরাসিক সার্জারি হয়েছে, তারা কিন্তু হাই ডোজে আনফ্র্যাকচুনেটেড হেপারিন দেয়, যাতে যে ভেসেলস গুলো তারা গ্রাফট হিসেবে ইউজ করছে সেখানে যেন কোনো ক্লট না হয় ভাই, বুঝছেন? সো এইসব ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্লট ডেভেলপ করে গেছে বা কোনো ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করে গেছে, সেসব ক্ষেত্রে আসলে প্রতি 100 ইউনিট অফ আনফ্র্যাকশনেটেড হেপারিন, ব্লিডিং এর মানে যতটুকু তারা দিয়েছে, প্রতি 100 ইউনিটের জন্য 1 মিলিগ্রাম করে আপনার দিতে হবে প্রোটামিন। ক্লিয়ার? এবং একইভাবে অ্যানোক্সাপারিনের ক্ষেত্রেও কিন্তু 1:1 রেশিও, 1:1 রেশিও। কিন্তু তারপরও দেখা যায় ডিউ টু সাম আননোন রিজন অ্যানোক্সাপারিনের এগেনস্টে প্রোটামিন 100% সাকসেসফুল হয় না। তাহলে আমরা কেন 50 মিলিগ্রামের বেশি যাচ্ছি না? কেননা যখন আপনি এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করবেন 50 মিলিগ্রামের বেশি, তখন দেখা যায় উল্টা আরো ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। অর্থাৎ এটার আমি কথা বলছি, দুইটা পোল আছে, একটা নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল। যখন ডোজ বাড়ায়, এটা কম্পিটিটিভ ইনহিবিশন না করে সিনার্জিস্টিক ইফেক্ট তৈরি করে ফেলে। সো এই 50 মিলিগ্রামের বেশি ডোজে না যাওয়াই উত্তম, কারণ এটা কারণে পরে যে এক্সটেন্সিভ ব্লিডিং আপনি ঠেকাবেন, ওটা আপনি পারবেন না। ক্লট যে তৈরি করবেন ওটা পারবেন না, ওটা আরো ব্লিডিং হতে থাকবে। সো এই জিনিসটা খেয়াল করবেন। কেন হয়? কেননা এটা থ্রোম্বিন জেনারেশন গুলাকে আরো বাড়ায়, অর্থাৎ একই সাথে ক্লট তৈরি করতে থাকবে, একই সাথে বিভিন্ন জায়গায় ব্লিড করতে থাকবে, যার ফলে পেশেন্ট ডিআইসি তে চলে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এই প্রোটামিনের কিছু ইমিউনো অ্যালার্জিক রিয়াকশন আছে। এক, যেমন ভেসোডাইলেটরি শক, এবং লাংসে এটা পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন করে। হ্যাঁ, এটা একটা ইনহেরেন্ট প্রপার্টি, সবার যে করবে এমন তা না, 1 to 2%-এর, যতটুকু আমার মনে আছে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে করে রাখেন, আমরা আজ করবো। আপনি আগাইতে থাকেন। দেখেন, এরপরে আসলে যদি আমরা ডোয়াকের কথা চিন্তা করি, যে আমরা তো ডোয়াক বলতে তিনটা জিনিস, তিনটা কোয়াগুলেন্টকে খুব ভালোভাবে চিনি। এক, রিভারক্সাবান, এপিক্সাবান, ডেবিগাট্রান। এই তিনটা আমরা খুব ভালোভাবে ব্যবহার করে থাকি। এডোক্সাবান কিন্তু আমরা খুব একটা ব্যবহার করি না। সো এটার মাঝে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডেভিগেট্রানের ক্ষেত্রে। ডেভিগেট্রান আমরা খুব ইউজ করি, এটা একটা ডিরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর। ডিরেক্ট থ্রোম্বিন মানে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2A ইনহিবিটর। এবং এটার অ্যান্টিডট হলো ইদারুসিজুমাব। ইদারুসিজুমাব আসলে কি জিনিসটা কি? এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা ডেভিগেট্রানের যে বাইন্ডিং সাইট আছে তার সাথে 350 গুণ কম্পিটিশন করে বাইন্ড হয়। যার ফলে ডেভিগেট্রানের একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু ইন্ট্রাভাস্কুলার, অর্থাৎ ভেসেলের ভিতরে থাকে, এটা এক্সট্রা ভেসেশন হয় কম। সো এই মনোক্লোনাল অ্যান্টিবডি ভেসেলস এর ভিতরে যত ডেভিগেট্রান থাকবে সবার সাথে বাইন্ড করে ডেভিগেট্রানের কনসেন্ট্রেশন কমায় দিবে। এই মনোক্লোনাল অ্যান্টিবডি কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়, এবং রেনাল ইনসাফিসিয়েন্সি যাদের থাকে তাদের এক্সক্রিশনটা আরেকটু কম হয়। তাইলে কি ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার? না, রেনাল ইনসাফিসিয়েন্সি থাকলেও ইদারুসিজুমাবের ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগে না। তার একটা বৈশিষ্ট্য কি? তার কারণ এটা এক্সট্রা ভাস্কুলার ডিস্ট্রিবিউশন খুবই কম, ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টেই তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ডেভিকেট্রানের সাথে। এইটা একটা মানে খুব হিউজ অ্যাডভান্টেজ অফ ইদারুসিজুমাব, যেটা অন্য ক্ষেত্রে পাওয়া যায় না।
সো আপনি যখন ডিল করবেন হয়তো, কেননা যাদের অ্যান্টিকোয়াগুলেন্ট দেন তাদের মাল্টিপল কোমরবিডিটিস থাকে, রিনাল ইম্পেয়ারমেন্ট থাকলে আপনি চিন্তা করেন কি ডোজে দিব কি দিব না, সেসব ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। বাংলাদেশে ইদারুসিজুমাব পাওয়া যায় না। তাহলে ইদারুসিজুমাব ডেভিগাট্রানের রিভার্সাল কিভাবে করে? দেখেন, ডেভিগাট্রান যখন ইদারুসিজুমাব থাকে না, তখন সে কিভাবে কাজ করে? ডেভিগাট্রান ডিরেক্ট থ্রোম্বিনকে ইনহিবিট করে, যেটা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। এবং এই থ্রোম্বিনটাকে অ্যাক্টিভেট করে কি? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। যার ফলে কি, ফিব্রিনোজেনের পলিমারাইজেশন হয়ে ফিব্রিন হয়, তাই না? ওই ফিব্রিনই তো পরবর্তীতে ক্লট ফর্মেশন করে। সো ডেভিগাট্রান এইভাবে ক্লট ফর্মেশনটা প্রিভেন্ট করে। আর ইদারুসিজোমাব এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, এই যে মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা ডেভিগাট্রানের সাথে ভাস্কুলার কম্পার্টমেন্টের ভিতর বাইন্ড করে সেটাকে নিউট্রালাইজ করে দেয়। যার ফলে যেটা থ্রোম্বিন, থ্রোম্বিন জেনারেশনের সুবিধা হয়, ফিব্রিনোজেন থেকে ফিব্রিন এডিকুয়েটলি তৈরি হয়। ভেরি সিম্পল মেকানিজম। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কারো বুঝতে কোনো আমি অসুবিধা আমি আছে? দুই একটা কোশ্চেন নেই, তার মাঝে কোশ্চেন আছে একটু। একটা কোশ্চেন হচ্ছে মেকানিজম অফ ওভার ব্লিডিং ডিউ টু প্রোটামিন ওয়ান্স ডেইলি। আর একটা কোশ্চেন আছে, এনি রিলেশন বিটুইন প্রোটামিন HIT1 অ্যান্ড HIT2। দেখেন, আমি একটা কথা বলছি, যারা হেপারিন পায়, হ্যাঁ, হেপারিন ইটসেলফ কিন্তু হিট তৈরি করতে পারে। হিট কি? হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া টাইপ 1 টাইপ। এইসব ক্ষেত্রে প্লাটিলেট ফ্যাক্টর 4 এর এগেইনস্টে অটো অ্যান্টিবডি থাকে। প্লাটিলেট ফ্যাক্টর 4 এর এগেইনস্টে অটো অ্যান্টিবডি থাকলে ওখানে একটা প্যারাডক্সিক্যাল ইভেন্টের কারণে হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া হয়, টাইপ 1 টাইপ 2, দুইটার মেকানিজম আলাদা। এটার সাথে গ্লুটামিনের ডিরেক্ট হিট করে, এটা বলা খুব কঠিন, সো টাফ। কেন, আপনি যখন যে রোগীকে হেপারিন দিলেন, হেপারিন দেওয়ার পর সাথে সাথে হিট হবে না, হিট হতে সময় লাগে। হিট হতে সময় লাগে 24 থেকে 96 ঘন্টা। যখন 24 থেকে 96 ঘন্টা হবে, তখন হিটে আপনি কি দিবেন? প্রোটামিন দিবেন? নো ওয়ে। তখন অল্টারনেটিভ কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, ওই অল্টারনেটিভ অ্যান্টিকোয়াগুলেন্ট গুলা দিতে হয় হিট কন্ট্রোল করার জন্য, প্রোটামিন দিতে হয় না। এটা কি বুঝতে পারছেন? দেখেন তো দেখি ক্লিয়ার হয়েছে কিনা। একটা সালেহ জিনিস মনির, হ্যাঁ তার কাছে ক্লিয়ার হয়েছে, তাকে থ্যাঙ্কস জানাইছি। ক্লিয়ার। ইয়েস। এবার আসেন, প্রোটামিন 50 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম, আমরা প্রোটামিন 1 মিলিগ্রাম ডেইলি দেই না ভাই। আমরা আসলে প্রোটামিন হলো, আমরা দেই হলো ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য, যাদের এক্সটেন্সিভ কার্ডিওভাস্কুলার সার্জারি হয়েছে, আপনি হাই ডোজে আনফ্র্যাকশনেটেড হেপারিন দিছেন, এবং তার ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করছে। 50 মিলিগ্রামের বেশি দিলে কি হবে? হেপারিন একটা নেগেটিভলি চার্জ মলিকুল। যখন 50 মিলিগ্রামের বেশি দেয়া হয়, তখন যেটা হয় সেটা ইটসেলফ থ্রোম্বিন জেনারেশন করতে থাকে অল্প অল্প, এবং একই সাথে কম্পিটিটিভলি ইনহিবিট না করে ব্লিডিং টেন্ডেন্সিটাকে বাড়ায়, অর্থাৎ আর প্রোটামিন হেপারিনের সাথে বাইন্ড করতে পারে না। যখন পারে না, তখন তো আপনি ব্লিডিং ঠেকাতে পারবেন না। এবং এই যে একটা ইনহেরেন্ট প্রপার্টি, এই জন্য এই ইনহেরেন্ট প্রপার্টির জন্য প্রোটামিন 50 মিলিগ্রামের বেশি একদিনে দিতে মানা করে, যে না এটা দিবেন না, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, যাতে ইনার্শিয়া ডেভেলপ না করে। যদি ব্লিডিং থাকে, পরবর্তীতে ডোজ আপনি দিবেন অ্যাটলিস্ট 12 to 24 আওয়ার্স লেটার। আপনি সিঙ্গেল ডেতে 50 মিলিগ্রামের বেশি যাবেন না। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার, আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে।
দেখেন, আমরা যদি বলি ফার্মাকোডিনামিক্সটা কি ডোয়াকের, ডোয়াক আমরা তিনটা ড্রাগে ব্যবহার করি: রিভারক্সাবান, এপিক্সাবান, ডেভিগাট্রান। এর মাঝে ডিরেক্ট অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিটর হলো রিভারক্সাবান, এপিক্সাবান, এডোক্সাবান। আর ডেভিগাট্রান ডিরেক্ট থ্রম্ব ইনহিবিটর। এটা আসলে টি ম্যাক্স মানে সর্বোচ্চ লেভেলে যেতে সময় লাগে 1 থেকে 4 ঘন্টা। এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। ঠিক তেমনি দেখেন এদের ডিউরেশন অফ অ্যাকশন, হাফ লাইফ যদি দেখেন, ডেভিগেট্রানের সবচেয়ে লম্বা 12 থেকে 17 ঘন্টা ডোজ কিন্তু অনেক বেশি, 110 মিলিগ্রাম করে বিডি দেওয়া যায় বা সিঙ্গেল বিডি করে দিতে হয়। রিভারক্সাবান 5 থেকে 13 ঘন্টা, এপিক্সাবান 8 থেকে 15 ঘন্টা, এরোক্সাবান 10 থেকে 14 ঘন্টা। অর্থাৎ হাফ লাইফ কিন্তু এদের বেশি। তাইলে এগুলা দেখার জন্য আসলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 লেভেল দেখে আসলে থেরাপিউটিক মনিটরিং এর প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। যদি ডোজ ওভারডোজও হয়, এটা ডিউরেশন ওই 12 থেকে 17 ঘন্টা থাকবে, 5 থেকে 13 ঘন্টা থাকবে। অতএব ওভারডোজ হলে ভয় পাওয়ার কারণ নাই, যদি মেজর বা ফ্যাটাল ইন্টারক্রেনিয়াল ব্লিড না হয়। ডোন্ট। ক্লিয়ার? এটা একটা ক্লিয়ার মেসেজ। আমরা আসলে ডোয়াক দিলে একটু ব্লিড করলে ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ডোয়াকের যে টিয়ারিং এন্ড ওয়ারিং ইফেক্ট, এটা কি চলে যাবে? তাহলে ডোজিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, যে দেখেন আমরা ইদারুসিজোমাব তো জানি, এটা আসলে ডিরেক্ট ইনহিবিটর ফর ডেভিগাট্রান, আসলে খুব একটা প্রয়োজন পড়ে না। আমরা যে ভায়াল গুলা পাওয়া যায়, এটা হলো 50 মিলিগ্রাম পার এম এল এর ভায়াল পাওয়া যায়। আমরা দুইটা ইনফিউশন আমরা ইউজুয়ালি ওভার 10 মিনিট দিতে পারি। তারপরও দেয়া যেতে পারে সিঙ্গেল শট এক্সট্রা। কিন্তু এগুলা একটা অসুবিধা আছে, আমরা তো ঠাস করে দিয়ে দেই। এগুলা 22 থেকে 36 ঘন্টা পর্যন্ত থ্রোম্বিন জেনারেট করে। একটা জিনিস মনে রাখবেন ভাই, এই ওষুধ একসময় আপনারা দিবেন, বাংলাদেশে অ্যাভেলেবল হবেই, কিন্তু যেই রোগীকে এই ওষুধটা আপনারা দিবেন প্যাক্সবাইন, সেই রোগীকে 22 থেকে 26 ঘন্টা ডাইলুট থ্রোম্বিন টাইম ও এপিটিটি ডি ডাইমার দেখতে হবে। কেননা এদের থ্রোম্বোএম্বোলিক ইভেন্ট রেট 4 to 5%। ক্লিয়ার? দেখেন আমরা অনেকে অনেক ডোজ ধরি, অনেক কিছু জিজ্ঞেস করি, কিন্তু আসলে কিভাবে আপনি এই ড্রাগটা দিলে কি জিনিস দেখবেন, কি সারোগেট মার্কার চেক করবেন, কতক্ষণ চেক করবেন, এটাই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা একবারে লাস্টের কোশ্চেন নিব না তাহলে। এবার আসেন হলো রিভারক্সাবান বা এপিক্সাবান রিভার্সাল, যেটা হলো অ্যান্ডেক্সানেট আলফা। এটা আসলে একটা ডিকয় মলিকুল। ডিকয় মলিকুল মানে কি? রিকম্বিনেন্ট মলিকুল। সে তার নিজের মতো চরিত্র চেঞ্জ করতে পারে। অর্থাৎ যে জায়গায় মিউটেশনটা হয়েছে, সেই জায়গায় সে বাইন্ড করবে এবং ওই মেমব্রেন বাইন্ডিং ডোমেইনটাকে ইনঅ্যাক্টিভেট করে দেবে। এবং এটা নিজেই নিজেকে ভেঙে ফেলার ক্ষমতা থাকে না, যার ফলে এটা খুব সুন্দর করে প্রোথ্রম্বিনেস এনজাইমের সাথে বাইন্ড করে বসে থাকে, যার ফলে থ্রম্বিন সে জেনারেট করতে দেয় না। কিন্তু এটার পাথওয়েটা একটু ডিফারেন্ট। দেখেন, এইটা একটা ন্যাচারাল এন্টিকোয়াগুলেন্টকে আটকায় ফেলে, একটা ন্যাচারাল এন্টিকোয়াগুলেন্টকে আটকায় ফেলে। এই ন্যাচারাল এন্টিকোয়াগুলেন্টটার নাম কি? এটা হলো টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর। টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর। এটা কার সাথে বাইন্ড করে কাকে অ্যাক্টিভেট করে? এটা ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। আর আমরা যেটা ইউজ করি অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিটর, এটা হলো আসলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিট করে কমন মেকানিজমে যায়। আর যেটা অ্যান্ডেক্সানেট আলফা, যেটা ডিকয় মলিকুল, সেটা টিস্যু ফ্যাক্টর পাথওয়ে কে ইনহিবিট করে দেয়, যার ফলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10টাকে আর ইনএক্টিভ থাকতে হয় না। যার ফলে নর্মাল যে থ্রোম্বিন জেনারেশন এবং ফলোড বাই ফিব্রিন জেনারেশন এন্ড ক্লট ফর্মেশন সহজ হয়। ক্লিয়ার? দিস ইজ দ্য টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর। টিস্যু ফ্যাক্টর পাথওয়ে ইনহিবিটর, এইটাই ডিফারেন্স ইদারুসিজুমাব আর এন্ডেক্সানেট আলফার সাথে। দেখছেন একটা ডিকয় মলিকিউল কিভাবে চরিত্র পরিবর্তন করতে পারে?
আর ওটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা নিউট্রালাইজ করে। সো এন্ডেক্সানেট আলফা আপনি কিভাবে দিতে পারেন, এটা ইউজুয়ালি দেয়া লাগে না, তবে যদি দিতেই হয় লো ডোজে আসলে আমরা দিয়ে থাকি। হাই ডোজ মানে আমি বাংলাদেশে কখনো দেখি নাই। আমি যে একটা কেস ডিল করছি নিউরো সায়েন্সে, সেটাই আমি বললাম। আমি লো ডোজে ডিল করছি, উনি ইন্ডিয়া থেকে ওষুধ নিয়ে আসা ছিল, 400 মিলিগ্রাম বোলাস ডোজ। পরবর্তীতে 2 ঘন্টা পর আবার আইভি দিতে হয়েছে। হাই ডোজ আমি কখনো দিই নাই, ওটার এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না। সো এই যে এন্ডেক্সানের আসলে কিভাবে দিতে হয়, এগুলো কিন্তু যে বোলাস ডোজ দিতে হয়, এবং এখানে কিন্তু আপনার ইনফিউশন পাম্প থাকা লাগবে। এটা ব্যাপারটা এত সহজ না, আমরা যখন বলে ফেলি এটা দিয়ে দিছে হয়ে গেছে, নো। আপনার ইনফিউশন পাম্প থাকতে হবে। ইনফিউশন পাম্পে যে প্রথম 400 মিলিগ্রাম আপনি দিবেন, এটা আপনার 20 থেকে 30 মিলিগ্রাম পার মিনিট করে দিতে হবে। 20 থেকে 30 মিলিগ্রাম পার মিনিট করে দিতে হবে। আর পরবর্তী যে 2 ঘন্টায় 480 মিলিগ্রাম দিবেন, সেটা কিন্তু 4 মিলিগ্রাম পার মিনিট করে দিবেন। দেখছেন কত কমাই দিচ্ছেন? এটা কিন্তু র্যাপিড দেওয়া যায় না, তখন ইনফিউশন রেটটা কমাই দিতে হয়। ক্লিয়ার? আর হাই ডোজের ক্ষেত্রে ডাবল, 30 মিলিগ্রাম পার মিনিট করে আপনি বোলাসটা দিবেন, 800 মিলিগ্রাম। পরবর্তীতে 8 মিলিগ্রাম পার মিনিট করে 120 মিনিটের মাঝে শেষ করবেন। তাহলে সবার ক্ষেত্রে কি একই ডোজ? দেখেন, যদি আমরা আসলে রিভারক্সাবান বাংলাদেশে 10 থেকে 15 মিলিগ্রাম দিই, এর চেয়ে বেশি কিন্তু সহজে দেই না, এক্সেপ্ট ডিভিটির অ্যাকিউট ম্যানেজমেন্ট ছাড়া বা সিবিএসটির অ্যাকিউট ম্যানেজমেন্ট ছাড়া। তাহলে ওইসব ক্ষেত্রে আমরা এই লো ডোজটাই প্রেফার করবো, 400 মিলিগ্রাম বোলাস ডোজ, 30 মিলিগ্রাম পার মিনিট। ঠিক আছে? দেন হলো আপনি 4 মিলিগ্রাম পার মিনিট ফর নেক্সট 2 আওয়ার্স। বাস, এটাই আপনি ফলো করবেন, এটা সেফ ডোজ। এপিক জাপানও আমরা কিন্তু 2.5 মিলিগ্রাম বিডি করে দেই। শান্ত 10 মিলিগ্রামে আমরা কম যাই, 10 মিলিগ্রাম কিন্তু ভেরি হাই ডোজ। সো আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে হাই ডোজ অফ এন্টিকোয়াগুলেন্ট ডিল করার, প্লিজ আমার রিকোয়েস্ট যাবেন না। কেননা আমি রিভারক্সাবান 20 মিলিগ্রাম দিয়ে দেখছি কিছু কিছু রোগীর ব্লিডিং টেন্ডেন্সি ডেভেলপ করে। সবচেয়ে কমন ব্লিড হলো হেমাচুরিয়া। আমরা মনে করি যে স্কিনে ব্লিড হয়, নো 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 নো, এটা হেমাচুরি। পুরুষদের খুব কমন কমপ্লিকেশন হেমাচুরিয়া হওয়া, ডেন্টাল ব্লিড হওয়া। এটা ডেন্টাল ব্লিড হলো ভেরি মাইনর ব্লিড, কিন্তু হেমাচুরিয়া কিন্তু মাইনর ব্লিড নয়। সো 20 মিলিগ্রামে যাওয়ার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন যে এইটার অ্যান্টিকোয়াগুলেন্ট ইনডিউস যদি ব্লিড হয়, যদি নির্দিষ্ট সময়ের মাঝে আসে, তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন। ক্লিয়ার? এবং এটারও একই সমস্যা, দেখেন এন্ডেক্সানেট আলফা বা এন্ডেক্সানেট এ 10 to 14% রেট অফ থ্রম্বোএমবোলিক ইভেন্ট, অর্থাৎ এরাও লম্বা সময় থ্রম্বিন জেনারেশন করে। এই রোগীদের আসলে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া উচিত না 48 থেকে 72 ঘন্টা। 48 থেকে 72 ঘন্টা রোগীদের ফলো আপে রাখা উচিত, যে তাদের কোনো থ্রম্বোটিক কমপ্লিকেশন হইলো কিনা, কোনো ডিভিটি হইলো কিনা, কোনো স্ট্রোক হইলো কিনা, নতুন করে কোনো এমআই হইলো কিনা। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন, আমরা আসলে ওষুধগুলোর নাম জানি, অনেক কিছু জানি, সো বেডসাইড ম্যানেজমেন্ট কিভাবে করব, বেডসাইড রোগীগুলোকে কিভাবে গোছাবো, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো আসলে চ্যালেঞ্জ গুলো, আমার দেশে তো ডোয়াকের এই রিভার্সালাইজের খুব একটা পাওয়া যায় না, এবং বেশিরভাগ ক্ষেত্রে আনঅ্যাভেলেবল। আমার দেশে ইমার্জেন্সি ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিটিস বা ফ্যাসিলিটিস নাই। ইনফিউশন পাম্প ভাই সব জায়গায় নাই, সত্যি কথা বলি ভাই। আর ল্যাক অফ নলেজ রিগার্ডিং রিভার্সাল এজেন্ট, ইন্টারডিসিপ্লিনারি কমিটমেন্ট মানে কি? আমি একজন ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্টকে ফোন করি না, ভাই আমার ডাইলুট থ্রম্বিন টাইম লাগবে, আমাকে একটা প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট তৈরি করে দেন তাড়াতাড়ি। কয়জন আমরা ফোন করছি যে প্লিজ আসেন তাড়াতাড়ি তৈরি করেন, আমি আপাতত ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে ম্যানেজ করতেছি, ভিটামিন কে দিয়ে ম্যানেজ করতেছি, আপনি একটা র্যাপিডলি তৈরি করে দেন, মেশিন তো আছে। সো এই কমিটমেন্ট যতদিন না পর্যন্ত এই দেশে তৈরি হবে, সেদিন পর্যন্ত আপনি এগুলো ম্যানেজ করতে পারবো না। কেননা এত সহজ না, এগুলো খুব এক্সপেন্সিভ ড্রাগ। বললেই হয় না যে এই ড্রাগ আপনি নিয়ে আসলাম, খুবই এক্সপেন্সিভ ড্রাগ। তাহলে হোপটা কি? আমি আবারও বলছি, এটাকে আমি আশা বলি। এটা এখনো যে এটা চিকিৎসা বলতে পারবো না। সেটা হলো প্রথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, অর্থাৎ যাদেরকে আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছেন ডোয়াক বা নোয়াক, তাদের অল্টারনেটিভ একটা অপশন আছে, যদি আপনার ইদারুসিজুমাব বা এন্ডেক্সানেট আলফা না থাকে। প্রথ্রম্বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট আসলে 2 ধরনের, একটা হলো 3 ফ্যাক্টর, আর একটা হলো 4 ফ্যাক্টর। আপনি যখনই ডোয়াক বা নোয়াক ইনডিউস মেজর ব্লিড বা ফেটাল ব্লিড ডিল করবেন, ওই দিন
টার্গেটেড পিরিয়ড অফ টাইম বা উইন্ডো টাইম অলওয়েজ 4 ফ্যাক্টর পিসিসি, নো 3 ফ্যাক্টর পিসিসি। অতএব আপনি যখন ট্রান্সমিশন মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলবেন, আপনাকে কিন্তু তাকে জানাইতে হবে আপনি কোন ধরনের পিসিসি চান। তার কারণ তার কারণ এটা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 কে নিউট্রালাইজ করবে, মানে ফ্যাক্টর 7টাকে সে অ্যাক্টিভেট করবে আর কি, সরি। সো এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটা সে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলাকে আসলে রেপ্লিনিশ করতে হেল্প করবে। আচ্ছা, দেখেন কেন আমি এটাকে বারবার আশা বলতেছি, এটা কিন্তু অফ লেভেল রিকমেন্ডেশন চলে আসছে ফর রিভার্সাল অফ ডোয়াক অ্যাসোসিয়েটেড ব্লিডিং। অফ লেভেল মানে কি ভাই? এটা হলো যারা ক্লিনিক্যালি এই কন্ডিশন গুলা ডিল করছে, তারা কেস সিরিজ বলছে, তাদের একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি বলছে। ভাই এটার কোনো প্রসপেক্টিভ স্টাডি হয় নাই, এটার কোনো হেড টু হেড ট্রায়াল হয় না ভাই। ইটস নট পসিবল যে এরকম একটা সিচুয়েশনে আপনি হেড টু হেড ট্রায়াল করবেন। রোগী মরে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, এখানে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হয় না। এগুলা আসলে সিস্টেমেটিক রিভিউ বা মেটা অ্যানালাইসিস, যেগুলা বেসড অন কেস সিরিজ এবং অবশ্যই কিছু অবজারভেশনাল স্টাডি, মেইনলি রেট্রোস্পেক্টিভ স্টাডি, এটার উপর ভিত্তি করে তৈরি করা হয়। এখন একটা জিনিস আপনাদের বলি, যে প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট যেটা হলো 4 ফ্যাক্টর, ওইখানে যে ফ্যাক্টর 2 বা ফ্যাক্টর 10টা থাকে, সেটা কিন্তু ডোয়াককে 1:1 রেশিওতে নিউট্রালাইজ করতে পারবে না। আপনার ডোজ বাড়াইতে হবে, অর্থাৎ ওকে আরো কনসেন্ট্রেটেড ফর্মে আনতে হবে। এই জন্য আমার দেশে ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্টদের ফোন করা উচিত, তাদেরকে এই ব্যাপারে প্রিপেয়ার করা উচিত, তাইলে আপনি ভালো সার্ভিস পাবেন। কেননা আমি নিউরোসায়েন্সের স্ট্রোক ইউনিটে আছি, আমি যে দুঃখজনক জিনিসগুলা দেখি, এন্টি মানে থ্রম্বোলাইসিস করছে, কার্ডিয়াক ইস্যুর জন্য ব্লিড হয়েছে, রোগী পাঠাই দিছে, কিচ্ছু চিকিৎসা দেয় নাই, কিচ্ছু চিকিৎসা দেয় নাই। সো এটা কমিটমেন্টের অভাব, এটা একটা নেগলিজেন্সি, এগুলো ক্রাইম। আমাদের রোগীরা খুব বোকা, মামলা করে না, মামলা করলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ইনস্ট্যান্ট যেটা দেখি যে আসলে এগুলা কিভাবে কাজ করে, প্রথম কমপ্লেক্স কনসেন্ট্রেট গুলো আরো কিছু আনঅ্যাক্টিভেটেড ফ্যাক্টর থাকে, আরো অনেক ফ্যাক্টর থাকে, ওই ফ্যাক্টর গুলাকে অ্যাক্টিভেট করে দেয়, অ্যাক্টিভেট করে সাইট অফ ইনজুরিতে কাজ করে। এটা কিন্তু একটা বিশাল বেনিফিট, এবং এটা আসলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কে বা আহ, যেটা হলো অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিশনকে বাইপাস করে থ্রোম্বিন জেনারেশন করে আসলে এই ব্লিডিং টেন্ডেন্সিটাকে কমায় দেয়। তাহলে আমরা যেটা বলতেছি এটা কি সত্যি? 2021 সালে চাইনিজ কিছু সায়েন্টিস্ট যারা এই বিষয়টা নিয়ে কাজ করছে, তারা 53 পেশেন্টকে ইভালুয়েশন করছে যে আসলে দেখি তো এটা কাজ করে কিনা। তারা 4 ফ্যাক্টর পিসিসি ইউজ করছে, এবং দেখছে 85% রিকোয়ার, মানে রিকভারি করছে। 8 জন পেশেন্ট মারা গেছে। এই 8 জন কিসের কারণে মারা গেছে? ফ্যাটাল ইন্টারক্রেনিয়াল ব্লিড হয়েছে। ফ্যাটাল ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হলে আপনি আসলে বাঁচাইতে পারবেন না। একজন মারা গেছে, একটা এক্সটেন্সিভ হেমাটোমা হয়েছে টাঙে, রেসপিরেটরি ট্র্যাক্টেও হয়তো ব্লিডিং হয়েছে, এই কারণে মারা গেছে। তাদের অবজারভেশনটা ছিল এটা একটা গুড ট্রিটমেন্ট অপশন। দেখেন, যেখানেই ডিফিকাল্টি, যেখানেই গ্রে জোন, বাইরের দেশের মানুষরা কিন্তু সেখানে সমাধান করছে। সমস্যা তৈরি করা কিন্তু আমার আপনার বৈশিষ্ট্য হতে পারে না, হতে পারে আমরা কি করে সমাধান করতে পারি। তাহলে এরপর আসলে আরেকটু মেটা অ্যানালাইসিস যাওয়া গেল, দেখা গেল যে 4735 জন পেশেন্ট নিয়ে একটা স্টাডি করা হয়েছিল, মানে রেট্রোস্পেক্টিভ স্টাডি, এগুলো ডেটাবেস থেকে আসছে ভাই, এগুলো ডেটাবেস, এগুলো কোনো প্রসপেক্টিভ স্টাডি না। যাদের এন্ডেক্সানেট আলফা পেয়েছিল বা ইদারুসি জমা পাইছিল বা প্রচুর কমপ্লেক্স কনসেন্ট্রেট পাইছিল এবং সিভিয়ার ব্লিডিং ছিল, আসলে তাদের দেখা গেছে যারা এই 3 ধরনের জিনিস পাইছে, তাদের মাঝে হিমোস্ট্যাটিক ইফিকেসি কিরকম। দেখেন ভাই, এন্ডেক্সানেট আলফা হলো 80 পয়েন্টস, মানে 81%, ইদারুসিজুমাব হলো 77%,
পিসিসি হলো 80%। দেখছেন তিনটাই কাছাকাছি। অর্থাৎ এরকম রিভার্সাল এজেন্ট নিয়ে যখন কাজ করা গেছে, হিমোস্ট্যাটিক ইফিকেসি মোটামুটি কাছাকাছি, দেখেন মর্টালিটি কাছাকাছি, থ্রম্বো এম্বোলিক ইভেন্ট ইদারোসিজুমাব আর প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেটেড কম। এটা হলো গোমেজ অ্যাটেল তার অবজারভেশনে বলছেন। কিন্তু জ্যাসপার সাহেব যখন মেজর ব্লিডিং, দেখেন শব্দটা হলো সিভিয়ার ব্লিডিং, মেজর ব্লিডিং আছে, তখনও যখন দেখলেন অ্যান্ডেক্সানেট আলফা এবং প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট কাছাকাছি 83-77%, বরঞ্চ থ্রম্বোএম্বোলিক ইভেন্ট কম। আমার মতে চৌধুরী আর এটেল যে স্টাডিটা করেন সেটা হলো জেমাতে পাবলিশড ওয়ান অফ দ্য এক্সেলেন্ট study he had conducted during the year of 2021 to 2022। আমি এই স্টাডিটাকে বলে একটা রেভলিউশনারি স্টাডি। দেখেন উনিও ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ যাদের হয়েছে তাদের নিয়ে দেখছেন, দেখছেন যে না, মোটামুটি হিমোস্ট্যাটিক এফিকেসি কাছাকাছি, মর্টালিটি মোর অর লেস সিমিলার, কিন্তু উনি একটা অবজারভেশন ডিফারেন্ট পাইছেন, ইদারুসিজুমাবে মোর্টালিটি কম কিন্তু থ্রম্বোএম্বোলিক ইভেন্ট মোর অর লেস ইদারুসিজুমাব এবং প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেটে বেশি। সো অ্যান্ডেক্সানেট আলফা একটা কিন্তু থ্রম্বোএম্বোলিজম করে খুব বেশি। সো আমার আপনার দেশে অ্যান্ডেক্সানেট আলফা নিয়ে দৌড়াদৌড়ি করার সুযোগ নাই। আর যদি কখনো ইদারুসিজুমাব অ্যাভেলেবল হয়ে যায় তাহলে ওটাই চয়েস করা ভালো হবে, না হলে প্রথমবিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। অবশ্যই আপনার ট্রান্সমিশন মেডিসিন ডিপার্টমেন্ট থেকে দক্ষ হতে হবে। তাহলে যে স্টাডিটা চৌধুরী আর করেন, দেখেন কি দুর্দান্ত একটা স্টাডি, যে আসলে উনি কম্পারিজন করছেন 4 ফ্যাক্টর প্লাজমা কনসেন্ট্রেট কমপ্লেক্স ভার্সাস অ্যান্ডেক্সানেট আলফা ফর প্রপোর্শন অফ অ্যান্টিকোয়াগুলেশন রিভার্স এবং পেশেন্টস অন ড্রাগ হু সাফার ইন্টারক্রেনিয়াল হেমোরেজ। দেখেন এটাকে আমরা বলি গ্লোবোগ্রাম বা ফরেস্ট প্লট। এখানে একটা মাঝ বরাবর লাইন আছে, এটাকে বলি ওয়ান। যদি কোনো জায়গায় এই সুন্দর স্কোয়ার বা ডায়মন্ড শেপ যে জিনিসগুলা এই মাঝখানের ঘরকে টাচ করে, ওইটার কোনো বেনিফিট নাই, ওইটা কোনো সুবিধা দেয় নাই। দেখেন এইখানে যে কয়টা স্টাডি হয়েছে, যেমন বেড়া এট এল, হ্যাঁ, তারা দেখছে যে এন্টিকোয়াগুলেন্ট লেস রিভার্সাল সাবজেক্ট, মানে সাকসেস কি লেস রিভার্স করার সাকসেস কম হয়েছে না বেশি হয়েছে, সে পাইছে কম, সে পাইছে কম। অর্থাৎ কার পক্ষে কম গেছে, এটি 2 টাকা ভাগে ভাগ করছে। এই পাশে ছিল আপনার অ্যান্ডেক্সানেট, এই পাশে ছিল প্রথমিক কমপ্লেক্স কনসেন্ট্রেট। অ্যান্ডেক্সানেট পক্ষে কম গেছে, কিন্তু আরেকজন করছে যে না, সে প্রথমিক কমপ্লেক্স কনসেন্ট্রেটেড পরে পাইছে, একজনও পিসিসির পক্ষে পাইছে, আর এরা কারোর পক্ষে যায় নাই, 2 জায়গায় সমান। অর্থাৎ এটা বোঝা যায় রিভার্সাল অফ অ্যান্টিকোয়াগুলেশন স্পেশালি অন পেশেন্ট উইথ ডোয়াক উইথ দি ইন্টারক্রেনিয়াল হেমোরেজ খুব একটা পার্থক্য নাই। এটা বোঝা যাচ্ছে, এটা মেটা অ্যানালাইসিসে। সো এটা একটা মেজর অবজারভেশন। তারা দেখলো মর্টালিটি আউটকাম কিরকম। যখন মর্টালিটি আউটকামে দেখলো, এখানেও এই স্টাডি গুলাতে দেখা গেল যে একটা গ্রুপ পেয়ে গেছে যে হায়ার মর্টালিটি প্রথমিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, আরেক গ্রুপে পেয়ে গেল যে না, হায়ার লোয়ার মর্টালিটি আছে যেগুলা ইদারুসিজুমাব বা এন্ডেক্সানেট আলফা। সো মোরলেস যদি দেখেন, 3টা স্টাডি, 3টা একবার হায়ার মোর্টালিটি পাইছে, 3টা লোয়ার মোর্টালিটি পাইছে। সো এইখানেও তারা বলতে পারতেছে না যে মোর্টালিটির মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা। এবার চলে আসেন থ্রম্বোএম্বোলিক আউটকাম। দেখেন এখানেও সিমিলার ইস্যু, যে লেস ইভেন্ট মোর ইভেন্ট। এটা বলা খুব কঠিন, কেননা ওয়ান টাচ করে গেছে, সবাই ওয়ান টাচ করে গেছে। যখন ওয়ান টাচ করে যায় আপনি বলতে পারবেন না এই ড্রাগটা বেনিফিশিয়াল অর হ্যাজার্ডাস। এইসব ক্ষেত্রে মন্তব্য করা যায় না আসলে। বেশিরভাগ স্টাডি ছিল অবজারভেশনাল স্টাডি, এখানে কোনো হেড টু হেড ট্রায়াল হয় নাই, এবং পেশেন্ট বেস অ্যাপ্রোপ্রিয়েট ডেটা অনেক সময় পাওয়া যায় না এরকম ক্রিটিক্যাল ইভেন্ট গুলাতে। সেসব ক্ষেত্রে আমরা ডেটাবেস থেকে স্টাডি করে এরকম ফরেস্ট প্লট তৈরি করে বোঝার চেষ্টা করি যে এটা আসলে সুবিধা দিবে কি দিবে না। অর্থাৎ থ্রম্বোএম্বোলিক ইভেন্ট, মর্টালিটি আউটকাম, এন্টি কোয়াগুলেশন রিভার্সাল, 3টায় আসলে দেখা গেছে যে প্রথম বিন কমপ্লেক্স কনসেন্ট্রেটের সাথে
এন্ডেক্সেনেট আলফার আলাদা কোনো পার্থক্য নাই। সো মেজর অবজারভেশন কি, যে এটা আসলে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ। আবারও বলি, এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ। ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, এটা আপনার ডিসিশন নিতে হবে বেসড অন পেশেন্ট কন্ডিশন। এটাই কোনো স্ট্রং রিকমেন্ডেশন নাই, দ্যাটস ওয়াই এটা অফ লেভেল রিকমেন্ডেশন। এবং দ্য রিভার্সাল এজেন্ট ইদারোসিজুমাব আর এন্ডেক্সানেট আলফা very much specific for dabigatran and activated factor 10. And the other hand, 4 factor PCC, এটা একটা নন স্পেসিফিক রিভার্সাল এজেন্ট, যেটা আসলে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এর উপর কাজ করে কি করে না এটা নিয়ে কাজ চলতেছে। এবং আরেকটা জিনিস আমি আবারও বলছি, আসলে দুইটার মাঝে যে মর্টালিটি বা থ্রম্বোএম্বোলিক ইভেন্ট কম বা রিভার্সালে আসলে খুব একটা পার্থক্য আমরা পাই নাই রেট্রোস্পেক্টিভ স্টাডি, মেজর অবজারভেশনাল স্টাডি থেকে। আমাদের দুর্বলতাটা হলো যে আসলে আমাদের হেড টু হেড কম্পারিজন করার মতো কোনো স্টাডি নাই। এজন্য ঠাস করে একটা কিছু বলা কঠিন। সো প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেশনে কনসেন্ট্রেটেড ডোজিংটা আপনারা একটু জেনে যাবেন। দেখেন, 4 PCC ডোজিং 25 ইউনিট পার কেজি করে দিবেন ম্যাক্সিমাম। যদি আয়এনআর 2 থেকে 4-এর মাঝে থাকে, যদি 4 থেকে 6-এর মাঝে থাকে 35 ইউনিট পার কেজি করে দিবেন। আর 6-এর বেশি থাকলে 50 ইউনিট পার কেজি করে দিবেন। ম্যাক্সিমাম 5000 ইউনিট, ম্যাক্সিমাম 5000 ইউনিট, কেননা এটাও থ্রম্বোএম্বোলিক প্রিভেন্ট করে। এটাও থ্রম্বোএম্বোলিক প্রিভেন্ট করে। দেখেন, আমি আপনি বাংলাদেশে কি প্র্যাকটিস করতে পারি প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট? আমার কাছে যেটা আছে, আমি যদি আমার ফেসিলিটিসটাকে একটু বাড়াই নিই, তাহলে কিন্তু আমরা এই ইন্টিকোয়াগুলেন্ট, স্পেশালি ডোয়াক বা নোয়াক ইনডিউসড মেজর বা ফ্যাটাল ব্লিড গুলাকে ম্যানেজ করতে পারি। এটা পসিবল। আমি এন্ডেক্সানেট আলফা নাও পেতে পারি, আমি ইদারোসিজুমাব নাও পেতে পারি, বাট এটা তো পেতে পারি। সো এটাকে আমি বলি একটা হোপ, আশা। আশা সবসময় বাস্তবে পরিণত হয় না, কেননা এটা অফ লেভেল রিকমেন্ডেশন, এটার পক্ষে শক্ত কোনো প্রমাণ নাই। সো এটাকে আমি আশাই বলবো আর কি। সো কনক্লুশনটা হলো, আসলে রিভার্সাল এজেন্ট গুলা বেশিরভাগ ক্ষেত্রে লাগে না যদি না কোনো মেজর ব্লিড না থাকে। আর লাইফ থ্রেটেনিং ড্রাগ বা অ্যাসোসিয়েট ব্লিডিং এর জন্য যদি পসিবল হয়, ইদারোসিজুমাব বা এন্ডেক্সানেট আলফা আপনি দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে এরা যে প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেটের চেয়ে সুপিরিয়র, এটার কিন্তু কোনো শক্ত প্রমাণ এখনো পাওয়া যায় নাই। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর আমি বলবো জেনারেশন জি আমাদের চেয়ে অনেক আগানো। আমরা মিলেনিয়াম ফুল যারা আছি, আসলে আমরা আসলে বোকা মানুষ, কিছু করতে পারি না জীবনে। আমি আশা করি তারা আরো অনেক ভালো কিছু করবে। তাদের জন্যই বাংলাদেশ, আল্লাহ ভরসা। জি, জি। এখন কারো কোনো প্রশ্ন থাকলে জি বলে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ ভেরি মাচ, ডক্টর জাকারিয়া সাইদ। অবশ্যই জেনারেশন জেড বা জি যাই যাই বলি, তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। তো দুই তিনটা কোশ্চেন আছে আমাদের। একটা কোশ্চেন হচ্ছে, আহ, সেটা হচ্ছে, যদি পেশেন্ট ইজ অন রিভারক্স and presented with bleeding and Endexanet is not available, how can I manage? আচ্ছা ভাই, এটা তো আমি বলছি স্যার, স্যার এটা আমি হ্যাঁ। বলছি স্যার, যে আসলে ইন্ডেক্সানের যদি না থাকে কোনো অসুবিধা নাই। আপনি আগে কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি অ্যাসেস করবেন যে কি ধরনের ব্লিড হয়েছে। ব্লিডিং শব্দটা বলা যাবে না, বলতে হবে ইট ইজ সিভিয়ার ব্লিড, মেজর ব্লিড অর ফ্যাটাল ব্লিড অ্যাকর্ডিং টু আইএসটিএইচ গাইডলাইন। একটা ফ্যাটাল ব্লিড মানে কি, একদম লাইফ এন্ড ডেথ সিচুয়েশন হয়েছে ইন্টারক্রেনিয়াল ক্যাভিটিতে, এটা ফ্যাটাল ব্লিড, এটা কিন্তু ফ্যাটাল ব্লিড। সো এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আলাদা। ইনিশিয়ালি আমার তো কিছু নাই, ভিটামিন কে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, 2 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন, এটা ছাড়া আমার কোনো উপায় নাই। ইমার্জেন্সি একটা নিউরো সার্জারি কল, এবং সাথে সাথে ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিটি যদি থাকে, ভাই 4 PCC আমাকে, 4 ফ্যাক্টর PCC দেন প্লিজ। এতটুকু তো টাইম বাই করা যাবে। ইন দ্য মিন টাইম ব্লাড প্রেশার মেনটেন করার জন্য আপনি ক্রিস্টালয়েড, ইভেন কলয়েডের দিকে যান, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করেন। দ্যাটস অল, দ্যাটস অল, এগুলোই দরকার আমাদের। আমি এন্ডেক্সানেট আলফা পাবো না। এন্ডেক্সানেট আলফার অনেক দাম, অনেক দাম, প্রায় $500। সো অনেক টাকা, এত টাকা কোথায় পাবে? সো এই জিনিসগুলো আপনার আমার খেয়াল করতে হবে। আমি একটা কথা সবসময় বলি, যেটা ইন্টারডিসিপ্লিনারি কমিটমেন্ট। কমিটমেন্ট কোন জায়গা থেকে আসবে?
যখন আপনি চিন্তা করবেন আপনি আপনার রোগীর জন্য বেস্ট পসিবল সার্ভিস কিভাবে দিতে পারেন, এবং বেস্ট পসিবল সার্ভিস কোত্থেকে আসবে, সমস্যা থেকে আসবে। সমস্যার সমাধান আপনার হাতে। আমি উত্তরটা দিয়েছি কিন্তু। তাহলে এখন প্রশ্ন আমি অ্যাকচুয়ালি করতে পারি, প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট নাই, এখন কি করবেন? যিনি আমাকে প্রশ্ন করছেন, কারণ পিসিসি নাই। ওকে, থ্যাংক ইউ। আর আরেকজন যেটা কমেন্ট করেছেন, অ্যাজ ফার এজ আই নো পিসিসি ইজ ফাউন্ড অ্যাজ ভায়ালস, ট্রান্সমিশন ডিপার্টমেন্ট ডাজন্ট প্রিপেয়ার ইট। দেখেন, আচ্ছা, আমার দেশে আসলে প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট গুলা তৈরি করা যায়, কিন্তু আমরা ওইভাবে তৈরি করি না। তারা যে তৈরি করে, তারা কিভাবে তৈরি করে? তারা একটা ইন্ডাস্ট্রি ফর্মুলেশন করে। ইন্ডাস্ট্রি ফর্মুলেট করে তারা বিভিন্ন দেশে, যারা ব্লু ব্লাডেড পিপল কি, যাদের মাঝে মিক্সচার হয় নাই, ওই মিক্সচার যাদের হয় নাই, তাদের ব্লাড গুলা থেকে আসলে ক্লটিং ফ্যাক্টর গুলা নেই। ক্লটিং ফ্যাক্টর গুলা নিয়ে তারা তাদের ল্যাবে তৈরি করে, তাই না? ব্যাপারটা এটা। সো আপনার সেন্টারে যদি, বাংলাদেশে যে ট্রান্সফিউশন মেডিসিন আপনি দেখতেছেন, এটা ট্রান্সফিউশন মেডিসিন, এটা ব্লাড ট্রান্সফিউশন সেন্টার। আপনি ইন্ডিয়ার ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার গুলা দেখলে হয়ে যাবেন ওরা কি তৈরি করে। ওরা ক্রায়োপিসিতে, প্রথম দিন কমপ্লেক্স থ্রি ফ্যাক্টর পিসিসি, ওরা নিজেরাই তৈরি করে দিচ্ছে, কেন ওদের আলাদা ডোনার আছে ইন্ডিয়াতে। সো আমরা যেটা দেখতেছি সেটা আসলে কিছু না, কিন্তু আপনি আপনার চিন্তার বাইরে আগাবেন। পিসিসি স্মল স্কেলে আলাদাভাবে গুছিয়ে তৈরি করা যায় যদি আপনার ডোনার অ্যাভেলেবল হয়। কিন্তু এগুলো আসলে সরকারি প্রজেক্ট দরকার, যারা স্বাস্থ্যক্ষেত্রে আছেন তাদের চিন্তা দরকার। নয় শুধু বিদেশ থেকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে ধার নিতে হবে, ভাই তোমার ডোনার দাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তার জাকারিয়া বিন সাইদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হোপফুলি আপনার এখনো সিটি চেস্ট থার্ড পার্টটা বাকি আছে, হ্যাঁ শীঘ্রই স্যার। আমরা আশা করি এটা নিয়ে ফেলবো। ওকে। ওকে স্যার।